দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি এবং এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে আরোগ্য নিকেতন হরমোন বার্তার আজকের পর্বে আপনাদের সাথে রয়েছি আমি ডাক্তার আঞ্জুমানারা তামান্না। চলছে রমজান মাস। এই রোজার মাসে আমাদের যে ডায়াবেটিস রোগীরা রয়েছেন তাদের আসলে রোজা রাখতে কী কী করণীয় এবং কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে সে বিষয়টি নিয়ে আজকে জানবো এবং সে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। এবং এই বিষয়ে কথা বলার জন্য আমার সাথে স্টুডিওতে রয়েছেন অধ্যাপক ডাক্তার ফারুক পাঠান, একাডেমিক পরিচালক ও বিভাগীয় প্রধান, এন্ডোক্রাইনোলজি বিভাগ, বারডেম জেনারেল হাসপাতাল। অধ্যাপক ফারুক পাঠান স্যার, প্রথমে অনেক স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে। জি অবশ্যই। এবং আরও রয়েছেন ডাক্তার শাহজাদা সেলিম, সহযোগী অধ্যাপক, এন্ডোক্রাইনোলজি বিভাগ, বিএসএমএমইউ। স্যার আপনাকেও স্বাগত। ধন্যবাদ। জি, শুরু করব ফারুক পাঠান স্যার আপনাকে দিয়ে। রমজান মাস এবং আমাদের ডায়াবেটিস রোগীরা রয়েছেন এবং মুসলিম ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের সবারই একটু মনের আকাঙ্ক্ষা এই সিয়াম সাধনার মাসে আসলে তারা রোজা করবেন। সেক্ষেত্রে স্যার জানার একটু ইচ্ছে, আসলে সব ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রেই কি রোজা রাখার কোনো বাধা নিষেধ রয়েছে কিনা, বা কোন বিষয়গুলো আসলে বিশেষ করে মাথায় রাখা? ধন্যবাদ আপনাকে এই বিষয়টা তুলে দেওয়ার জন্য। যে ডায়াবেটিক্স, মুসলিম ডায়াবেটিস রোগীর সংখ্যা পৃথিবীতে চিন্তা করি আমাদের কিন্তু হিউজ নাম্বার। যদি বাংলাদেশের ডায়াবেটিস রোগীর সংখ্যা 1,30,00,000 চিন্তা করি, তার নিয়ারলি 90%, মোর দেন 90% যদি আমরা চিন্তা করি, তাহলে মুসলিম ডায়াবেটিস হিসাবে প্রায় নিয়ারলি 90 লাখ মতো আসতেছে, 1 কোটি মতো আসতেছে যারা ডায়াবেটিস এবং মুসলিম অ্যাকর্ডিং টু রিলিজিয়াস হিসাবে। ডেফিনেটলি অ্যাজ এ হেলথ কেয়ার গিভার হিসাবে ফিজিশিয়ান বা যারা সংশ্লিষ্ট আছে তারপরে এটা অখেয়াল থাকা উচিত একটা ডায়াবেটিস রোগীর রোজাটা কীভাবে সেফলি সে রাখবে এবং অল রিচুয়াল যেগুলি আছে রোজার সেটা সে ঠিকমতো পালন করতে পারবে। এক্ষেত্রে আমাদের উদ্দেশ্যটা কি, যে রোজার কারণে যে ডায়াবেটিস রোগীদের যে ঝুঁকিগুলি হয় সেগুলো মিনিমাইজ করা। তার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট যদি আমরা আমাদের স্টাডিগুলির দিকে তাকাই, তাহলে প্রায় নিয়ারলি 7 টাইম হায়ার রেট অফ আপনার হাইপারগ্লাইসেমিক এপিসোড হয়, তার সুগার অনেক বেশি বেড়ে যায়, পার্টিকুলারলি কোন সময়টাতে ইফতার খাওয়ার পরে। আবার অন্যদিকে যদি চিন্তা করি যে বিফোর ইফতার, এই ক্ষেত্রে তাদের প্রায় 5 থেকে 6 গুণ বেশি তাদের প্রবণতা হয় সুগার কমে যাওয়ার। এই দুইটা রিস্ক ফ্যাক্টর খুবই ইম্পর্টেন্ট। আর বাকি রিস্ক ফ্যাক্টর যেটা হলো, যদি আমাদের অনেক দিন লম্বা সময় আমাদের রোজা রাখি, বিশেষ করে গরমের দিন, লম্বা দিন এবং হট ওয়েদার, সেক্ষেত্রে আমাদের ডিহাইড্রেশন এবং ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, এই কটা রিস্ক ফ্যাক্টর। এই রিস্ককে মিনিমাইজ করে আমাকে রোজা রাখতে হবে। আমাদের ডায়াবেটিস রোগীতে অনেক ধরনের আছে। কেউ আছে লো রিস্ক গ্রুপের, তাদের রোজা রাখতে কোনো সমস্যা হয় না। কিছু রোগী আছে তাদের রিস্ক আছে এই সমস্যাগুলি হওয়ার মতো, তাহলে আমরা হাই রিস্ক বলি। কিছু রোগী হচ্ছে ভেরি ভেরি হাই রিস্ক, তার রোজা রাখা তাদের জীবনের প্রতি ঝুঁকিপূর্ণ আছে। এর সত্ত্বেও আমরা যখন রোগীকে বলি যে আপনার রোজা আপনার জন্য রাখাটা উচিত না, কারণ আপনার শারীরিক যে সমস্যা রয়েছে এটা আপনার জন্য ঝুঁকিপূর্ণ বিষয় হয়ে যাচ্ছে, তা সত্ত্বেও একটা নির্দিষ্ট পার্সেন্টেজ রোগী, বিশেষ করে যারা ভেরি ভেরি হাই রিস্ক অথবা হাই রিস্ক, তারা কিন্তু রোজা রাখছে। আমার কথা না চিন্তা করেও তার রোজা রাখছে। আমাদের জীবনের হয়তো শেষ রোজা হইতে পারে, আমরা এটাকে বাদ দিতে পারছি না, রাখতে চাই। সেক্ষেত্রে ফিজিশিয়ান হিসাবে এজ এ মুসলিম ফিজিশিয়ান যদি চিন্তা করি, যারা রোজা রাখে মুসলিম ফিজিশিয়ান, তাদের উচিত হতো রোগীকে সাহায্য করা, যে ঠিক আছে আপনি রোজার এত রিস্ক সত্ত্বেও আপনি রোজা রাখতে চাচ্ছেন, তাহলে আমরা এটাকে আপনি সাহায্য করার চেষ্টা করবো যাতে আপনি সেফলি রোজা রাখতে পারেন। সেক্ষেত্রে এই পয়েন্টটা হয় রিস্কগুলিকে মিনিমাইজ করার জন্য প্রথম কথাটা আমার খাওয়া দাওয়া কী আসতে হবে। একটা ডায়াবেটিস রোগী তো আমাদের অন্য দিনের তুলনায়, রোজার বছরের অন্য দিনের তুলনায় আমাদের খাওয়া কিন্তু অনেক প্যাটার্ন চেঞ্জ হয়। আর একটা পয়েন্ট হলো এই খাবার প্যাটার্নটা যেটা রোজার সময় রোগীরা পালন করে, এটা তার শুধু খালি ডায়াবেটিস রোগী হিসাবে না, তার এটা ছোটোবেলা থেকেই মা বাবার কাছ থেকে, পরিবার থেকে সে এই অভ্যাসটা করে আসছে। খাবার পাওয়ার একটা তার নির্দিষ্ট একটা ল্যাকিংস থাকে, যে আমি রোজার সময় এই খাই, অভ্যস্ত, এই কয়বেলা খাই, যেটা চিন্তা করতে হবে। সেটা আমার হিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট রোগীর ক্ষেত্রে। রোগী ডাক্তার কাছে নিয়ে নেওয়া যে আমি এইভাবে আমি চলবো, আমি রোজার ভিতরে আমি কীভাবে চলবো, তারপর সেভাবে ডাক্তার তার ওই রেসপেক্টটা করে, তার ডিজায়ারকে রেসপেক্ট করে আমার ডায়েটটা ঠিক করে দিতে হবে। ওই ডায়েট সে ফলো করবে। সেম ক্যালোরি ডায়েট, আমি ইফতার সময় কী খাবো, পুরো খাবারটাকে 3 ভাগে ভাগ করা, দিনের সময় কী খাবো, আমার সেরির সময় কী খাবো। আবার অনেক রোগী আসছে অভ্যাস তার আগের থেকে ইফতার খায়, ডিনারটা স্কিপ করে।
আবার অনেকে আছে ইফতার খায়, ডিনার খায়, সেরিটা কিছু খায় না, পানি খেয়ে রোজা রাখতেছে, এটাও একটা আছে। সো আমাকে রুগী বলতে হবে যে আপনার ক্যালোরি ভ্যালু, ফুডের যে কোয়ান্টিটি বা কোয়ালিটি, আমার নিউট্রিশন পার্ট থেকে আপনি এখানে কখনও আপনি এটাকে বাদ দিতে পারবেন না, আপনাকে এইভাবে ডায়েটটা ফলো করতে হবে। সেক্ষেত্রে ডায়েটে মোস্ট ইম্পর্ট্যান্ট হলো আমাদের অভ্যাস, যেটা আমাদের রোগী হিসাবে আমরা দেখেছি আমাদের স্টাডিগুলিতে, একটা হাই কার্বোহাইড্রেট খাবার খাচ্ছেন, বিশেষ করে আমার সুইট খাবার বেশিগুলি খাচ্ছেন, আমার ফ্যাট জাতীয় খাবার বেশি খাচ্ছেন, প্রোটিন খাবার বেশি খাচ্ছেন, সেখানে আমাকে সমতাটা ঠিক করে দিতে হবে যে এই এলে আপনার খাদ্য, আপনি খেজুর খেতে পারেন, 2টা খেজুর খেতে পারেন, একটা ফল খেতে পারেন, কার্বোহাইড্রেট পরিমাণটা আপনি কমাইতে পারেন, কিন্তু যেহেতু আমার রোজা ভাঙতেছি, এখানে একটু রেপিড কার্বোহাইড্রেট যেগুলো আমার সুগার যায় সেটা আপনি খাওয়ার চেষ্টা করতে পারেন। অন দ্য আদার হ্যান্ড, যখন আমি সেহরি খাবো, সেক্ষেত্রে কমপ্লেক্স কার্বোহাইড্রেট, যে খাবারটা খেলে হজম হইতে গেলে আমার সুগারটা আস্তে আস্তে রক্তে যাবে, অনেকক্ষণ থাকবে, কারণ আমার সব হোল ডে আমাকে না খেয়ে থাকতে হচ্ছে, সেই ধরনের খাবারটাকে সেভাবে বুঝে দিতে হবে। আর নেক্সট পয়েন্ট যেটা হলো আমার হাইড্রেশন ব্যাপারে, প্রচুর পানি খেতে বলবো, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স না হয়, লবণ পানি খেতে বলবো, কারো ডাবে পানি খেতে বলবো, এই খাবারগুলি ফলো করবে সে। আর নেক্সট তারপর যেটা স্টেপ হলো যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, কারণ ফিজিক্যাল অ্যাক্টিভিটি ওয়ান অফ দ্য পার্ট আপনার গুড গ্লাইসেমিক কন্ট্রোল, সুগার ঠিক রাখার জন্য কীভাবে করবে সেটি অভ্যস্ত, কিন্তু রোজা রাখতেছে, তাকে জিজ্ঞেস করবো আমি যে আপনি তারাবি পড়েন কি না, তারাবি পড়লে আপনি কি সূরা তারাবি পড়েন না আপনি জামাতে গিয়ে পড়েন। জামাতে দিয়ে পড়ি আমার 20 টাকা 13 টাকা এশা নামাজ মিলিয়ে 33 টাকা নামাজ হয়, এনাফ আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটি বলি। কারণ যদি মোটা হয়, অনেক হাই সুগার থাকে, সেক্ষেত্রে বলতে ঠিক আছে আপনি আধা ঘন্টা সময় এই বাদ দিয়েও আপনি বিফোর তারাবি অথবা আফটার তারাবি আপনি ঘরে আশেপাশে হেঁটে নেন। ফিজিক্যাল অ্যাক্টিভিটি হলো। আর মোস্ট ইম্পর্টেন্ট হলো মনিটরিংটা, খুবই ইম্পর্টেন্ট। মনিটরিংটা আমাকে রেগুলার করতে হবে, ডাক্তার কাছে পরামর্শ নিতে হবে আমি কয়বার মনিটরিং করতে পারি, এবং এটা রোগীকে বলতে হবে, আশ্বস্ত করতে হবে যে ব্লাড সুগার আপনি যে গ্লুকোমিটারে করতেছেন, এই ব্লাড সুগার দেখে আপনার রোজা নষ্ট হবে না, মাকরুও হবে না, এটা অ্যালাউড। আমাদের ইসলামিক যে স্কলার যারা আছে তাদের মতে এটা অ্যালাউড আমার, এবং ইনসুলিন দেওয়াটা অ্যালাউড। সো এই যে ভুল ভ্রান্তিটা তাকে আগে থেকে ভেঙে নিতে হবে। তার কয়বার ব্লাড সুগার করবে ডিপেন্ডস অন সে তা সুগার কমে যাওয়ার প্রবণতা কেমন থাকে অন্যর আগের রোজাতে, এবং সুগার বেশি হওয়ার প্রবণতা কেমন থাকে, কী জন্য ওষুধ খাচ্ছে, যে খাবার ওষুধগুলি আমার হাইপোগ্লাইসিমিয়া করতে পারে, সুগার লো করতে পারে, সেক্ষেত্রে যদি না ওই ধরনের দাগ না হয়ে থাকে, তাহলে আমার লেস ফ্রিকোয়েন্ট অ্যাটলিস্ট বিফোর ইফতার, আফটার ইফতার এবং মিড ডে, এই 3টা ব্লাড সুগার অবশ্য করা দরকার। আর যেসব ওষুধপত্র ইনসুলিন বা ইনজেকশন যেটা আমার হাইপোগ্লাইসিমিয়া করতে পারে, সেই ক্ষেত্রে আমরা বলবো ঘন ঘন ব্লাড সুগার করেন, এবং সেটা প্রথম 3-4 দিন অবশ্যই আপনাকে ফ্রিকোয়েন্ট মনিটরিং করা লাগবে। 2 দরকার লাগে 5 থেকে 6 বার করতে হয়, দিনের বেলা বা রাত্রিবেলা মিলিয়ে করবেন, করে আপনি যে ওষুধটা আপনাকে অ্যাডজাস্ট করে দিল আপনার ফিজিশিয়ান, এটাকে আপনি রিভাইজ করে আবার রিঅ্যাডজাস্ট করতে হবে। একবার সেট আপ হয়ে গেলো 2-3 দিন আমার অ্যাডজাস্ট করতে করতে, তারপর আমার ঘন ঘন করা লাগবে না, 3 থেকে 5 দিন পর পর আমি করবো। ইনসুলিন থাকলে 3 দিন পর পর করবো, ইনসুলিন না থাকলে ওরাল ড্রাগ থাকলে হাইপোগ্লাইসেমিয়া 5 দিন পর পর করবো। আমি মনিটরিং করে দেখবো আমার সুগার কখন বাড়ছে কখন কমছে। দরকার লাগে আমি আমার ফিজিশিয়ানের সাথে কথা বলবো যে আমার তো এই অবস্থা যাচ্ছে, আমি কীভাবে অ্যাডজাস্টটা করবো, আমি যে করতেছি অ্যাডজাস্টমেন্ট করে আমার ঠিকমতো হচ্ছে কি না দেখে নিলেন। আর পানি খাবেন, বেশি খাবেন। আর যদি কখন রোজা ভাঙতে হবে সেটা আমার রুগী বলতে হবে। সুগার হাই হলে কখন ভাঙবেন, সুগার লো হলে কত হলে আপনি ভাঙবেন, কী করে বুঝবেন সুগার লো হয়ে গেছে। এই যে এডুকেশন পার্টটা, এটা আপনার বিফোর রমজান আপনি আপনার ফিজিশিয়ানের কাছ থেকে জেনে নেবেন। যত এডুকেশন বেশি নিতে পারবেন, অত কিন্তু আপনি সেফ রোজা রাখতে পারবেন। এলিমেন্ট কথাগুলো। আর আফটার রমজান ঈদ পর্ব যেটা আছে, আমাদের খাবারটা বিরাট প্যাটার্ন চেঞ্জ হয়, আবার ওষুধগুলিকে আবার রিভাইজ করতে হবে, আপনাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে, সেটা কিন্তু গিয়ে বলতে হবে। এবং আফটার রমজান আপনি আপনার ফিজিশিয়ান আবার কথা বলে আপনি ওষুধপত্রগুলো আবার রিঅ্যাডজাস্ট করে নেবেন। জি অবশ্যই, এই বিষয়টি নিয়ে আবার আসবো স্যার আপনার কাছে। একটু আবার শাহাদাত সেলিম স্যার আপনাকে দিয়ে আবার একটু জানতে চাচ্ছি। স্যার তো বললেনই আসলে রমজান মাসে আমাদের যারা ডায়াবেটিস রোগীরা রয়েছেন কিভাবে নিজের ফলো আপটি করবেন, এবং ব্লাড সুগার টেস্টের কথা প্রতি স্যার বেশ গুরুত্ব দিয়েছেন যে বারবার চেক করে দেখতে হবে। স্যারের কাছে একটু জানতে চাইবো যে মেডিসিনগুলোও স্যার অলরেডি বলেছেন যারা বিভিন্ন ওষুধ খাচ্ছেন তারা সেভাবে ফিজিশিয়ানের পরামর্শ অনুযায়ী রিঅ্যারেঞ্জমেন্ট করে নেবেন। স্যার যারা ইনসুলিন দিচ্ছেন তাদের বিষয়টা নিয়ে একটু জানতে চাইবো আপনার কাছে। ইনসুলিনের ক্ষেত্রে সবচেয়ে বড় ভাবনার বিষয়টা হলো ইনসুলিন এমন একটি ওষুধ যেটি রক্তের গ্লুকোজ যে কোনো মাত্রায় কমাতে পারে। এর অর্থ হলো ইনসুলিন কিন্তু হাইপোগ্লাইসেমিয়াও সবচেয়ে বেশি করতে পারে। রোজার সময় এবার প্রায় 13.5-14 ঘন্টা সময় না খেয়ে থাকবেন একজন রোগী, ডায়াবেটিস রোগী নিয়ে কথা বলছি আমরা। তো সেক্ষেত্রে 14 ঘন্টা না খেয়ে থেকে 13.5 ঘন্টা না খেয়ে থেকে এটি কিন্তু হাইপোগ্লাইসেমিয়ার যথেষ্ট বড় কারণ। তাহলে ইনসুলিন ওর সাথে আরও যোগ হবে।
এজন্য আমরা যেটা করতে বাধ্য আসলে রোগীদেরকে আমরা সবসময় অনুরোধ করি। স্যারও বলেছেন যে রোজার আগে যে হরমোন বিশেষজ্ঞকে দেখিয়ে ওষুধগুলো ঠিক করে নেবেন, তখন কিন্তু আমরা ইনসুলিন ঠিক করে দিতে চেষ্টা করি। সেই ক্ষেত্রে যে বড় ধরনের পরিবর্তনগুলো করা হয়, যদি উনি একবার ইনসুলিন পেয়ে থাকেন, অনেক রোগী কিন্তু একবার ইনসুলিন দিয়ে অন্য ট্যাবলেট খেয়ে ভালো কন্ট্রোলে থাকেন, তাহলে মানে তার ঝুঁকি কম। কিন্তু এই ইনসুলিনটা যদি কন্ট্রোল খুব ভালো থাকে, সেখানে আমরা হয়তো 20% মতো কমিয়ে রাত্রের বেলা অথবা সন্ধ্যার বেলা দেওয়ার চেষ্টা করি। কিছু কিছু ইনসুলিন আছে দিনের বেলাও দিতে সমস্যা নেই। আসলে স্যার একটা কথা বলেছে, ওর সাথে যোগ করি যে রোজা রেখে রক্তে গ্লুকোজমা পায়, এটা কিন্তু জীবন রক্ষা করার জন্য একটি পদক্ষেপ। এখানে রোজা ভাঙবে এরকম ভাবার কোনো সুযোগ নেই। ইনসুলিন নিতে হলে নিতেও কোনো দোষ নেই, এই দুটিতে রোজা ভাঙবে না। এখন ইনসুলিন যদি এরকম হয় যে আগে রোজার আগে অন্য সময় উনি নাস্তার আগে নিতেন আর রাতে খাবার আগে নিতেন, সেই ক্ষেত্রে রোজার সময় যে আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে। অন্য সময়ের যে নাস্তা ব্রেকফাস্ট, এটি কিন্তু ইফতার একই জিনিস। তাহলে যে ইনসুলিনটি নাস্তার আগে নিতেন ওটি ইফতারের আগে নেবেন, আর 2 বার নিলে যেটি রাতের খাবার আগে নিতেন সেই সেহরির আগে নেবেন। সাধারণত অর্ধেকের কাছাকাছি নামিয়ে আনা হয়, এনে হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি কমানো হয়। কিন্তু কিছু কিছু রোগী আছেন, সেটি কিন্তু খুব ভালো এক পদ্ধতি, যেটি হলো যে একবার ইনসুলিন নেন রাতে বা অন্য এক সময়, আর দিনে 3 বার খাবার আগে নেন, ব্যাথাল বোলাস রেজিমেন বলে। এটি সবচেয়ে ভালো পদ্ধতি। কিন্তু রোজার সময় কি হবে? রোজার সময় উনি যদি বাংলাদেশে অনেকে মানুষের এরকম একটা প্রবৃত্তি আছে যে উনি রাতের খাবার খাচ্ছেন না, তাহলে ইনসুলিন নেবেন কীভাবে? তাহলে ইনসুলিন কিন্তু বাদ যাবে। তাহলে উনি একটা ইনসুলিন রাতের বেলা নিলেন, আর একটা হলো ইফতারের আগে, একটা সেহরির আগে। ইফতারের আগেরটা সবচেয়ে বেশি নেবেন, সেহরির আগে সবচেয়ে কম নেবেন। এখন এটি এইভাবে বলছি কারণ সকলকে কিন্তু একইভাবে নিয়মের মধ্যে নিয়ে আসা যাবে না। তাহলে আমরা যে কাজটি করি, আমরা ওনার কতটুকু ইনসুলিন লাগে, রক্তের গ্লুকোজ কেমন, অন্য অনেকগুলো ঝুঁকি থাকে, ঝুঁকিগুলোকেও বিবেচনা আনা হয়। ঝুঁকির মধ্যে সবচেয়ে বড় ঝুঁকি হলো কিডনি ফাংশন কত খারাপ সেটি, ওনার কি মাঝে মাঝে হাইপোগ্লাইসেমিয়া হয়ে যায় কি না সেটি, অথবা হাইপোগ্লাইসেমিয়া হলে উনি টের পান না এরকম কি, অথবা ওনাকে মাঝে মাঝে হাইপারগ্লাইসেমিয়া রক্তের গ্লুকোজ অনেক বেশি হয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় হাসপাতালে ভর্তি হতে হয়েছে, অথবা খুব সাম্প্রতিককালে ওনার হার্ট অ্যাটাক হয়েছে বা স্ট্রোক করেছে, অথবা উনি খুব বেশি ভালো কন্ট্রোল করতে পারেননি কখনই। তাহলে এগুলোকে বিবেচনা করে আমরা সকল ওষুধই সমন্বয় করি, কিন্তু ইনসুলিন সবচেয়ে বড় বিবেচনার বিষয় যে কতটুকু কমাবো। আমরা যে মূলনীতি ফলো করি সেটি হলো যে ওনার রক্তের গ্লুকোজ একটু বেশি থাকুক, কিন্তু কোনোভাবেই রক্তের গ্লুকোজ খুব কমে যাবে না। এটি নিশ্চিত করার জন্য আমরা ওষুধ কমিয়ে ফেলি। কিন্তু অনেক রোগী যে ভুল কাজটি করেন, উনি হয়তো ওষুধ বন্ধই করে ফেলেন, রোজা শুরু করে দিয়েছেন। স্যার একটু আগে বলেছে যে প্রায় 7.5% মানুষ, 7.5 গুণ হাইপারগ্লাইসেমিয়া রক্তের গ্লুকোজ বেশি হওয়ার সম্ভাবনা তৈরি হয়। সেটি কিন্তু হয়তো আমরা ওষুধ বেশি কমিয়ে ফেলেছি, অথবা রোগী নিজে ওষুধ বন্ধই করে দিয়েছেন। তো কোনোটাই কিন্তু ভালো হলো না। তাহলে রোজার সময় রোজার একটি ধর্মীয় কর্মকাণ্ড হিসেবে একজন মুসলমান ডায়াবেটিসের রোজা রাখবে, আমরা ডায়াবেটিসের চিকিৎসক হিসেবে ওনার নিরাপত্তা বলয় তৈরি করে দেওয়ার চেষ্টা করি। সেটি যদি পারা যায়, তাহলে কিন্তু যারা যে অবস্থায় থাকেন খুব কম ঝুঁকি নিয়ে রোজা রাখতে সমর্থ হবেন। সেটি কিন্তু আমরা অনেকের মনে করেন স্যারের নেতৃত্বে আমরা একটা যুদ্ধ করে যাচ্ছি আসলে, যে আমাদের রোগীরা যেন শারীরিক সমস্যা কম তৈরি হয়ে উনি রোজা করে ঈদের আনন্দ করতে পারবেন, সেটি করার জন্য। জি অবশ্যই, আবার আসবো স্যার আপনাদের কাছে। আমার একটু বিরতির সময় হয়ে গেছে, আমি বিরতি নেই, এবার ফিরছি আলোচনায়। বিরতির পর আবারও ফিরে আসলাম স্যার আপনাদের কাছে, এবং বিরতির আগে শুনছিলাম আপনারা দুজনই বলছিলেন যে রোজা রেখে আসলে ডায়াবেটিস রোগীদের কিভাবে খাওয়া দাওয়া করবেন, ডায়েটের সেটা, এবং ঔষধ এবং ইনসুলিনটা আপনারা রিঅ্যারেঞ্জ করে দেন। ফারুক পাঠান স্যার, আপনার কাছে একটু এবার জানবো, আমাদের অনেক রোগী আছেন ডায়াবেটিসের যারা ব্যায়াম করছেন, হাঁটাহাঁটি করেন তাদের ব্লাড সুগারটা কন্ট্রোলের জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, সেক্ষেত্রে রমজান মাসে আমাদের সেই রোগীগুলো কি করবেন? ধন্যবাদ। আমাদের ব্যায়াম, কায়িক পরিশ্রম করা আমাদের চিকিৎসার একটা পদক্ষেপ এবং ইম্পর্টেন্ট পদক্ষেপ। এটা শুধু অনেকই না, আমরা এনকারেজ করি প্রত্যেক রোগী, ডায়াবেটিস রোগী ফিজিক্যাল অ্যাক্টিভিটি করবে। কারণ ফিজিক্যাল অ্যাক্টিভিটির ইম্পর্টেন্স হলো যে শরীরে যে ইনসুলিন তৈরি হয় তার কার্যক্ষমতা বাড়ানো। তো ফিজিক্যাল অ্যাক্টিভিটি ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ইস্যু, যে আমরা কার্যক্ষমতা বাড়ে, যে ওষুধপত্র যা খাই পরিমাণ কম লাগে, অ্যাডজাস্ট করতে সুবিধা হয়। সো এক্ষেত্রে যারা রাখতেছেন তারাও
ফিজিক্যাল অ্যাক্টিভিটি করবে, কিন্তু কখনো দিনের বেলায় নয়। প্রথম কথাটা হলো যে দিনের বেলা আপনি করতে পারেন, যেটা আপনি আগে করতেন দিনের বেলায় সেটা আপনি করতে পারছেন না, রাত্রেবেলা আপনি করতে পারবেন। যদি আপনি তারাবি পড়েন, যদি জামাতে তারাবি পড়েন, তাহলে আপনার আর কায়িক পরিশ্রমে আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি করার দরকার নাই। কিন্তু যাদের সুগার অনেক হাই থাকে রাত্রিবেলা অথবা ওয়েটটা একটু বেশি আছে, তারা অবশ্যই করবেন। তারাবির আগে বা পরে আধা ঘন্টা আপনি হেঁটে নেন, ঘরের ভিতরে হেঁটে নেন অথবা আশেপাশে হাঁটিয়ে নেন অথবা মসজিদের আশেপাশে হেঁটে নেন, বলেন তো এটাই কিন্তু আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি হয়ে যায়। এখানে কিন্তু আমরা বলি দিনের বেলা কখনোই আপনি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করবেন না, স্পেশালি দুপুরের পর থেকে ইফতার খাওয়ার আগ মতো মোটেই তো না। কেমন এটা দুইটা পরামর্শ হচ্ছে মেনে চলেন, অবশ্যই সুগার তার কন্ট্রোল থাকবে। জি অবশ্যই। এবং পাশাপাশি স্যার আরও একটি বিষয় আপনি কিন্তু শুরুতে বলছিলেন আয়োজনের, যে আমাদের খাবারটাও কিন্তু চেঞ্জ হয়ে যায়। আমরা দেখা যায় রোজা রাখার কারণে ইফতারে আমাদের একটা স্পেশাল মেনু তৈরি হয়, যেটা আমাদের দেশীয় ঐতিহ্য অনুযায়ী আমরা বিভিন্ন রকম খাবারের অ্যারেঞ্জ করে থাকি। বাসায়ও হয়, আবার বিভিন্ন ইফতার পার্টি বা দাওয়াতেরও কিন্তু অ্যারেঞ্জমেন্ট থাকে। সেই ক্ষেত্রে আপনি রোগীদের কি পরামর্শ দেবেন, তাদের ডায়েট লিস্টে আসলে কোন জিনিসটা রাখতে পারবেন আর কোনটাকে তারা অ্যাভয়েড করবেন? ধন্যবাদ আপনাকে। এই যে অভ্যাসটা, এটা তো আমার চাইল্ডহুড থেকে তৈরি হয়ে আমি সবাই যখন মুসলমান হিসেবে রোজা রাখি, আমরা অভ্যাসটা আগে থেকেই হয়ে আসে। আমার দেখতে হবে রোগীর সাথে কথা বলে সে কী ধরনের খাবার খাচ্ছে ইফতারের সময়। তো দেখি যে এখানে বেশিরভাগ ডাইরেক্ট চিনি মিশ্রিত এত খাবার আছে, তাকে বলে অ্যাভয়েড করার জন্য বলবো। সেখানে ডেফিনেটলি জিলাপি যে অভ্যাসটা আমরা খাই, এটা কালচারটা বন্ধ করতে হবে। ফল খেতে পারেন, ফল হিসাবে কিন্তু খেজুর, আমাদের হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর খেতে পছন্দ করতেন। আমরা রুগী হিসাবে 2টা খেজুর খেতেই পারি ফল হিসাবে, 3টা খেজুর, স্বল্প অল্প 3 ছোটো হলে 3টা খেজুর, বড় হলে 2টা খেজুর খেতে পারি। এটাই ইফতার খাওয়ার সময় খেলাম। এটা কিন্তু ডাইরেক্ট সুগার, রিপিট সুগার, এটা যেটা আমার যে সুগারটা কমে যাচ্ছিলো সেটাকে আমরা রক্ষা করবে। পরবর্তী কার্বোহাইড্রেট যেগুলি খাবো আমরা, সেটা একটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট খেতে পারলে ভালো হয়। মুড়ি খেতে পারি, আমরা চিড়া খেতে পারি, হ্যাঁ আমরা রুটি খেতে পারি। অনেকে আছে যে ইফতার এবং ডিনার একসঙ্গে করে ফেলেন। আমরা দেখতে হবে যে রুগী কী ধরনের খাবার খাচ্ছে, সেই ভিতরে আমার ওষুধপত্রের বিন্যাস করে দিতে হবে আমাকে। তো দেখি না তার এটি তার মেইন খাবার, ইফতার ডিনার থেকে করে না, আমার সেভাবে তাকে অ্যাডভাইস করতে হবে। পুরো ক্যালোরিটা যেটা আমার 24 আওয়ার্সে আসছে সেটাকে আমি ভাগ করে ডিনার ইফতার একসঙ্গে খাচ্ছে সেটা আমি দিব, আবার সেরের সময় দিব। তাহলে আমার মেইন কথা হলো যে আমার পেশেন্ট কী অভ্যাস, তার কী প্র্যাকটিস করে খাদ্য ব্যাপারে সেটা আগে জেনে নেওয়া, তারপর তাকে সেভাবে কাস্টমাইজ করে দেওয়া। তার ইচ্ছাটাকেও আমাকে রেসপেক্ট করতে হবে, আর মেডিকেল পার্ট থেকে আমাকেও খেয়াল রাখতে হবে যাতে সুগারটা হাই না হয়। কারণ ইফতার খাওয়ার পরে সুগার কিন্তু অনেক লেভেল বেড়ে যায়। সেটা যদি না বাড়ে আস্তে আস্তে সুগার ঠিক থাকার চেষ্টা করি। সেভাবে চিন্তা করবো আমি একদিকে, আগে চিন্তা করবো পেশেন্টের রেসপেক্ট, তার ডিজায়ার, এটাকে মাথায় রাখতে হবে। সেভাবে আমাকে ডায়েটটাকে পুরোটা বিন্যাস করে দিতে হবে। পার্টিকুলারলি রিফাইন্ড কার্বোহাইড্রেট অ্যাভয়েড করো, হাই ফ্যাট খাবার অ্যাভয়েড করো। আর যেসব খাবার ভাজি বোনা বেশি, তৈলাক্ত খাবার বেশি বা আমার মশলা খাবার বেশি, এগুলি অ্যাভয়েড করার চেষ্টা করবো। কারণ আমারগুলি খেলে পেটটা নষ্ট হতে পারে, আমার ডায়রিয়াটা হতে পারে, হয়তো আমি রোজাটা পরের দিন করতেই পারলাম না। তো আমাকে এরকম খাবার দিতে হবে যেটা সহজভাবে আমার হজম হয়, আমার পেটে কোনো গণ্ডগোল না হয়। সেই জন্য খাবারটাকে বলতে হবে যে আপনি এই খাবারগুলিকে পছন্দ করেন, যাতে আপনি পরবর্তী রোজাগুলিকে সেফলি রাখতে পারেন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয়। আর সেটি কখনো বাদ দেওয়া যাবে না। ডিনার বাদ দিতে পারেন আপনি অভ্যাস হিসাবে, কিন্তু সেটি আপনি অবশ্যই খেতে হবে। কারণ এটা আপনার সারাদিনের একটা পাথিয়, গ্লুকোজের সাপ্লাই পাথিয়, সে নামে কখনো আপনি সেটি বাদ দিবেন না। জি অনেক ধন্যবাদ স্যার। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি কথা আপনি বলেছেন। সেইটির ক্ষেত্রে অনেকেই অবহেলা করেন, আবার ডায়াবেটিস রোগীরা বিশেষ করে ভাবেন যে আমি হয়তো এখন না খেলেই ভালো হবে। হয়তো অনেকেই দেখা যায় খুবই হালকা কিছু খাবার খেয়ে সেহরিটি শেষ করেন। স্যার খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন। আমি একটু আবার চলে যাচ্ছি আমাদের সেলিম স্যারের কাছে। স্যার ডায়েটের বিষয়টা তো জানলাম, এখন অনেক রোগীরই আছে যেটা আপনারা বলছেন যে হাইপো বা ব্লাড সুগার কমে গেলে, একটু জানতে চাইব কতটুকু কমে গেলে তাকে আমরা হাইপো বলছি এবং তখন রোগীটি কি করবে? জি, এটি কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা যদি সংখ্যাগত দিক থেকে ধরি, সেগুলো বেড়ে যাচ্ছে এটি বেশি, কিন্তু মারাত্মক সমস্যা তৈরি হবে সেটি কিন্তু রক্তের গ্লুকোজ কমে যাওয়ার সম্ভাবনা। এবং যত কম ওষুধ লাগে রোগীর তত কম ঝুঁকি, যত বেশি ওষুধ লাগে তত বেশি ঝুঁকি। ইনসুলিন লাগলে ইনসুলিন যত কম লাগবে তত কম ঝুঁকি, ইনসুলিন যত বেশি লাগবে তত বেশি ঝুঁকি। এটা কিন্তু আমরা সরলীকৃত করতে পারি। একই সাথে রোগীর প্রাত্যহিক কর্মকাণ্ড, স্যার কিন্তু কিছু বলেছেন যে রোগী যদি হাঁটে দিনের বেলা নয়, কিন্তু যদি কাজকর্ম করতেই হয় সেটি কিন্তু সকালবেলাতেই সম্পন্ন করে ফেলতে হবে। তাহলে এগুলো হলো যে আমি রক্তের গ্লুকোজ কমে যাবে না তার পদক্ষেপ।
এখন কি করবে? তাহলে প্রথম কথা হলো যে রুগীদেরকে সকলকে আমরা অনুরোধ করি, অনেক সময় চাপও দেওয়ার চেষ্টা করি যে আপনি একটি গ্লুকোমিটার কিনবেনই, মানে রক্তের গ্লুকোজ মাপবেন। রোজার সময় স্যার কিন্তু টাইমগুলো বলেছেন, তো মেপে আমরা কি দেখতে চাই? তাহলে আমরা দেখতে চাই রক্তের গ্লুকোজের একটা নির্দিষ্ট মাত্রার মধ্যে রয়ে গেছে। কিন্তু যদি কারো সকালবেলা রক্তের গ্লুকোজ 4, 4.5, 5 থাকে, এটি কিন্তু তাহলে উনি সেই এখন হয়তো এবারে ইফতারের টাইম হবে এই 6:15, 6টা। যদি কারো সকাল 10টা, 11টাতে 5 থাকে, তাহলে কি উনি এই 6টা, 6:30 পর্যন্ত যেতে পারবেন না। কিন্তু যদি বিকাল 4:30, 5টাতে হয়, তখন 5 থাকলেও কিন্তু আর আধা ঘন্টা 1 ঘন্টা ওনার পক্ষে থাকা কিন্তু অসম্ভব নয়। তাহলে এটি একটি বিবেচ্য বিষয়। কিন্তু যদি আমরা একদম ফিক্সড লেভেল ধরি যে কোন সময়টা অবশ্যই রোজা ভাঙার কারণ, সেটি হলো 3.9 বা তার চেয়ে কম হলে উনি আর রোজা কন্টিনিউ করতে পারবেন না। আবার যদি বেড়ে যায় 16.6 পর্যন্ত রক্তের গ্লুকোজ থাকলে এটি মোটামুটি নিরাপদ। কিন্তু 16.7 বা তার চেয়ে বেশি হলে ডায়াবেটিক কিটোএসিডোসিস বা হাইপারগ্লাইসেমিক ক্রাইসিস তৈরি হতে পারে। তাহলে ওই সময় রোজা ভেঙে ফেলতে হয়। কারণ রোজার সময় যেটি হয় যে স্যার একটা কথা হাইলাইট করলেন, আমি আরেকটু যোগ করি ওখানে, যে রোগীরা কিন্তু সেহরি খাবেনি। নাম্বার 1, সেহরি এমন সময় খাবেন যে ওনার সেহরি খাওয়ার শেষে যেন আদান হয়, মানে সেহরি খাওয়া তো আদান মানেই সেহরি খাওয়ার সময় পার হয়ে গেল। তাহলে উনি এই 2-1 দিনের মধ্যে হিসাবটা করে ফেলবেন যে ওনার সেহরি খাওয়া শেষ, আদান হলো, তাহলে ওনাকে সবচেয়ে কম সময় নিয়মের মধ্যে না খেয়ে থাকতে হলো। এবং 30 থেকে 40% খাবারের জায়গা দখল করবে জলীয় খাবার। এবং এই সময় খাবারগুলো এমন হবে দ্রুত হজম হয় না, ধীরে ধীরে রক্তের গ্লুকোজ সরবরাহ করে। তাহলে এগুলো করলে দিনের বেলা হাইপোগ্লাইসেমিয়া হওয়ার সম্ভাবনা কমবে। কিন্তু তারপরেও যদি 3.9 বা তার চেয়ে কম হয়, তখনই কিন্তু ওনাকে জীবন রক্ষাকারী পদক্ষেপ হিসাবে কিছুটা খেয়ে নিতে হবে। খাবার মানে যেগুলো দ্রুত রক্তের গ্লুকোজ সরবরাহ করবে, সেটা গ্লুকোজ ট্যাবলেট হতে পারে, চিনি হতে পারে, অন্য যে কোনো মিষ্টি খাবার হলে অবশ্যই ভালো। কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু রুগীরা এখানে অনেকটা মরিয়া থাকেন, উনি কিন্তু এগুলো শুনতে চান না। আমরা এখন কিছুটা আশ্বস্ত যে আমরা অনেক বছর যাবত এই কাজগুলো করতে করতে রুগীরা তথ্যগুলো পেয়ে গিয়েছেন। কিন্তু তবুও সকলকে উনি ওনার ধর্মীয় প্র্যাকটিস করবেন, আমরা কিন্তু সেখানে সহায়তার ভূমিকা পালন করি, কিন্তু ওনার জীবন আত্মঘাতী কাজ কিন্তু করতে পারবেন না। তাহলে এই রক্তের গ্লুকোজ মাপবেন, প্রয়োজন হলে ভাঙবেন, বাংলা অসুবিধা কী, উনি তো পরের বার করতেই পারবেন। আমি একটা এর মধ্যে একটি ভালো একজন ডাক্তার, উনিও ডাক্তার, উনি অনেকদিন যাবতই ডায়াবেটিসের চিকিৎসা দেন। উনি একটা কথা বললেন আমার খুব মনে ধরেছে যে আপনার তো রোজা কাদা হলে তো করতে পারবেন, কিন্তু জীবন কাদা হলে তো শেষ, একবারই শেষ। কিন্তু তাহলে সকলের সহনীয় মাত্রায় সকল কাজ করবেন। ঝুঁকি তৈরি হলে ঝুঁকি নিরসনের পদক্ষেপটা জরুরি পদক্ষেপ। তাহলে রক্তের গ্লুকোজ আমরা ঠিক একদমই পারফেক্ট থাকবে তা নয়, আমরা কিন্তু কিছুটা কম কন্ট্রোল হবে মেনে নিচ্ছি, কিন্তু হাইপোগ্লাইসেমিয়া হবে এটি মেনে নিতে রাজি নই, কারণ এটি আত্মঘাতী কাজ হবে। তাহলে রুগীকে আমরা সকলভাবে চেষ্টা করব, কোনোভাবেই রক্তের গ্লুকোজ কমে যাবে না, ওনার একটু কম বেশি থাকুক, আমরা রোজার পরে আবার খুব টাইট কন্ট্রোলের দিকে যাব, পরবর্তী সময়টা আবার খুব সুস্বাস্থ্যকর অবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা করব। জি অবশ্যই। আমি একটু টিপ দিচ্ছি এখানে, যে যাদের সুগার কমে যাওয়ার প্রবণতা থাকে দিনের বেলায় রোজার অবস্থায়, দুপুরবেলাটা ব্লাড সুগার করাটা খুব ইম্পর্টেন্ট বিষয়। এটা আমাকে গাইড করবে আমার সুগার কি ইফতার আগে কমে যাবে কিনা। যদি 10-এর কাছে নিম্ন থাকে তোমার সম্ভাবনা কম, যদি দেখি আমি 7 আর কাছাকাছি চলে গেছে গা, তখন আমার কিন্তু আসর নামাজের পর থেকে আমার প্রবণতা হবে সুগার কমে যাওয়ার। তো এই জন্য আমি আগের থেকে আমি জানি যে আমার ট্রেনটা যাচ্ছে সুগার কমে যাওয়ার, তখন আমি নিজেকে আগে থেকে প্রস্তুতি নিতে পারি। জি, তার মানে আসলে সতর্কতার কোনো বিকল্প নেই, বা সচেতনতা তৈরি করাটাই আমাদের আসলে এই আয়োজনগুলোর উদ্দেশ্য, আপনাদের মাধ্যমে সবার কাছে এই তথ্যগুলো পৌঁছে দেওয়া। আমি আরও জানবো আপনাদের কাছ থেকে, আরও একটি বিরতির সময় হয়ে গেছে, আমি বিরতি নিয়ে ফিরছি স্যার আপনাদের কাছে। বিরতির পর আবারও ফিরলাম স্যার আপনাদের কাছে। একটু অধ্যাপক ফারুক পাঠান স্যার, আপনি বলছিলেন যে কিভাবে আসলে হাইপো হচ্ছে কিনা রোগীটি বুঝতে পারবে বা টেস্ট করে দেখবে। একটু জানতে চাইবো যাদের আসলে হাইপার হয়ে যাওয়ার টেন্ডেন্সি, বা আপনি বলছিলেন অনেকেরই কিন্তু ব্লাড সুগার বেড়ে যায় রমজান মাসে, আমরা তো যাদের কমে যায় তাদের নিয়ে অবশ্যই অনেক চিন্তিত, কিন্তু যাদের অনেক বেড়ে যাচ্ছে বা বেড়ে যাওয়ার প্রবণতা বেশি, তাদের জন্য আসলে কি করণীয় থাকে? ধন্যবাদ আপনাকে। সুগার বাড়তেও পারে, আমি আগে বলছি আপনাকে কখন সেটা হয়, সাধারণত ইফতার খাওয়ার পর থেকে শুরু করে বিফোর সেরি, এই পার্টটাতে আমার হাই হওয়ার সম্ভাবনা থাকে বেশি। যেহেতু আমরা খাবারের প্যাটার্নটা ঠিক মেনটেন করি না, হয়তো বা ইফতার করলাম
আবার ডিনার করলাম, ভুরিভোজ করলাম, হয়তো আরও অনেক খাবার খাচ্ছি সারা রাতে, চিন্তা করছি আমি দিনের মতো খাইতে পারবো না। অনেকেই বিভিন্ন অভ্যাস আছে এবং সেটা ইনস্টিং করে, অনেকে ইন্সপায়ারও করে অনেক বিভিন্ন সোর্স থেকে, যে হাই হওয়ার সময় থাকবে আমার রাত্রের বেলায় বেশি থাকবে। সেক্ষেত্রে আমাকে ব্লাড সুগার দেখতে হবে যে আমার ইফতার খাওয়ার 2 ঘন্টা পরে আমার রাত 10টা-11টার দিকে মাপলাম, একবার আমি তারাবি পরে আবার সেরি খাওয়ার আগে মাপলাম, দেখলাম সুগার অনেক হাই আছে, তাহলে আমার ওষুধগুলিকে একটু বিন্যাস করতে হবে, আমাকে অ্যালার্ট হতে হবে আমার যে খাবার খাচ্ছি আসলে কি আমি বেশি খাচ্ছি কি না, এটা আমার জন্য ক্ষতি করতে পারে। আমি ডায়েটটা ঠিক করলাম, ডায়েট ঠিক করার পর যদি দেখি যে আমার সুগার হাই যাচ্ছে, স্পেশালি যে আফটার ইফতার, সেক্ষেত্রে যে ওষুধকে আমি খাচ্ছি ইফতারের সময় ডায়াবেটিস কন্ট্রোলের জন্য, বিশেষ করে ইনসুলিন কথা বলছি এখানে, আমার ডোজটাকে একটু বাড়াই নিতে হবে। আবার বাড়াই নেওয়ার পর আবার ব্লাড সুগার রেকর্ড করবো, দেখবো 2 ঘন্টা পরে যে আমার আফটার ইফতার সুগার কত না কমে গেছে, না কমলে আবার একটা বাড়াবো। এমন না যে একই ডোজ ফিক্স থাকবে। ব্লাড সুগার রিপোর্ট দেখে বিশেষ করে ইনসুলিন কথা বলতে টচ্ছেলিং বললেন যে আমরা 2বার ইনসুলিন দিচ্ছি, যেটা প্রিমিক্স ইনসুলিন বলি আমরা। সেক্ষেত্রে সকালে যে ইনসুলিনটা ছিল আমার অন্য সময়, সেটা আমরা শিফট করে নিয়েছি আমরা ইফতারের সময়। সুগার ঠিক থাকলে একটু কমাই দিচ্ছি, সুগার ঠিক না থাকলে সেম ডোজে রাখছি। আমি ইফতার খাওয়ার পরে 2 ঘন্টা পরে ব্লাড সুগার দেখলাম, রিপোর্ট দেখবে বিফোর সেরি খাওয়ার দেখলাম যে সুগার বেশি আছে, তাহলে আমি ইফতার ডোজটা আমি বাড়িয়ে নিলাম। আমি আবার দেখবো, রিচেক করবো যে আমার কমলো কিনা, না কমলে আবার একটু বাড়াবো, না কমলে আবার বাড়াবো। এইটা 3-4 দিন কিন্তু ঘন ঘন ব্লাড সুগার করে আমার আফটার ইফতারে ব্লাড সুগারটা আমি রিঅ্যাডজাস্ট করবো। খাবার বলি বলেও তাই, এরকম হতে পারে যে খাবার বলি খাচ্ছি আমার সুগার কন্ট্রোল নাই, সেক্ষেত্রে অবশ্যই আমি ওষুধের পরে মারবো। তার সত্ত্বেও যদি না কমে, অবশ্যই আমার যে ফিজিশিয়ান তার সাথে আমি পরামর্শ করবো। এটা কখনো বললে চলবে না যে আমি নিজে সব করতে চেষ্টা করবো, তা না। আমি করতে চেষ্টা করছি, আমার ডাক্তার আমাকে যেভাবে বলছে অ্যাডজাস্ট করার জন্য আমি সেভাবে করছি, তাতে আমার হচ্ছে না, অবশ্যই আমি আপনার সাথে কথা বলতে হবে। জি স্যার, আপনার কাছে আরও একটু জানতে চাই, যাদের সাধারণত ডায়াবেটিস থাকে তাদের দেখা যায় ডায়াবেটিসের সাথে অ্যাসোসিয়েটেড আরও অন্যান্য সমস্যাও সেই রোগীদের থেকে থাকে। সেই ক্ষেত্রে আসলে আপনি একবার বলছিলেন যে রোজার পরে আবার একটু ডাক্তারের কাছে গিয়ে সবগুলো অ্যাডজাস্ট করা, তাহলে কি ঈদ পালন করার শেষে রোগীরা আবার চিকিৎসকের কাছে যাবেন? অবশ্যই যাবে, ঈদ পর্যন্ত রোগীর কাছে থাকবে। এই ঈদের পর্বটা কীভাবে চলবে সেটা, কারণ আমার খাবার প্যাটার্ন চেঞ্জ হচ্ছে ঈদের কারণে, সেটা কিন্তু রোগীকে আগেতেই বলে দিব। যেটা আমরা বলি প্রি রমজান স্ট্রাকচার এডুকেশন প্রোগ্রাম, খুবই ইম্পর্টেন্ট। স্ট্রাকচার এডুকেশন প্রোগ্রাম না হলে স্টেপ বাই স্টেপ কী করতে হবে পড়াপড় কী করতে, এটা আপনার রুগীকে আগে থেকে যদি আমি প্রস্তুতি নিয়ে দিই বিফোর রমজান, এটা রুগীটা কিন্তু ঈদের সময় কী করবে সেটা জানিয়ে নেবে। ঠিক যেভাবে আমরা রোজার প্রথম দিকে 1-2 দিন 3 দিন আমরা অ্যাডজাস্ট করছি ভালোভাবে মনিটরিং করে ব্লাড সুগার করে, ঠিক ঈদের পর থেকে আমার সেভাবে রিঅ্যাডজাস্ট করতে হবে। তাহলে আফটার রমজান, ঈদের পরে আমি অবশ্যই ফলো আপ দেবো আমার শারীরিক অবস্থান কী ছিল ডিউরিং রমজান, এবং নতুন কোনো প্রবলেম সৃষ্টি হলে, কোনো কমপ্লিকেশন বাড়লো কি না। যেমন আপনার কিডনি ফাংশন তার খারাপ ছিল, অনেক দিন রোজা রাখার কারণে, 30 দিন রোজা রাখার কারণে, অনেক লম্বা দিন ছিল, ডিহাইড্রেশন কারণে আমার হতে পারে, অথবা কোনো ডাকের কারণে আমার রেনাল ফাংশনটা ইম্পেয়ার হতে পারে, ডিটোয়েট করতে পারে। সেটা আমি যদি ডাক্তার না বলি, ডাক্তার যদি চেক না করে, তাহলে কীভাবে হবে। সো আমার এই পয়েন্টগুলিকে রমজানের এক্সপিরিয়েন্স, ফিজিক্যাল এবং বডিলি আমার বায়োকেমিক্যাল, এই চেঞ্জগুলিকে আমার ডাক্তার আবার নতুন করে দেখে রিঅ্যাডজাস্ট করবে, আড্ডাগুলিকে অ্যাডজাস্ট করে দেবে। সো আপনার রমজান অবশ্যই আমাকে আসতে হবে। জি অবশ্যই, তার মানে আসলে পরবর্তী ফলো আপটাও জরুরি। রোজায় বা রমজান মাসে যা করণীয় তা তো বলছেনই চিকিৎসক, সেই রোগী সেই অনুযায়ী করতে হবে, এবং রমজান বা ঈদের পরে তার আবার পরবর্তী ফলো আপেরও প্রয়োজন রয়েছে। একটু চলে যাব শাহজাদ সেলিম স্যার আপনার কাছে, আমাদের মহিলা রোগীদের নিয়ে একটু জানতে চাই, এবং আমাদের মায়েরা যারা ঘরে রয়েছেন অথবা অনেক ইয়াং মেয়েরাও আসলে ডায়াবেটিসে ভুগছেন, তারা দেখা যায় অনেকটাই নিজেদের প্রতি উদাসীন, বা পরিবারের অন্য লোকেরা না বললে তারা হয়তো নিজেদের যত্নটা বা ওষুধ ডায়েটের এই বিষয়গুলো মাথায় রাখছেন না। তাদের বিষয়ে আসলে আপনার কি পরামর্শ রয়েছে? এখন পর্যন্ত যদি আমরা মোট রোগীর সংখ্যা ধরি বাংলাদেশে, পুরুষদের মধ্যে কিন্তু ডায়াবেটিস বেশি, কিন্তু আরেকটি হলো যে গর্ভকালীন ডায়াবেটিস আছে। তো এখন গর্ভকালীন ডায়াবেটিসের রোগী রোজা রাখবেন, এটি কিন্তু কোনো বৈজ্ঞানিক তথ্য সাপোর্ট করছে না, মানে ডিসকারেজ করছে। কিন্তু অনেক বয়স্ক মহিলা, কম বয়সী, এরাও রোজা রাখছেন। আর বাংলাদেশে আপনি যেটি বললেন, মহিলারা কিন্তু সবার সেবা করার শেষে নিজের সেবা করেন, মানে অনেক সময় এটা বাদ পড়ে যায়। কিন্তু সকল মানুষকে, সেটি শুধু ডায়াবেটিসের ক্ষেত্রে, রোজার ক্ষেত্রে নয়, সকল সময়ই কিন্তু সমান গুরুত্ব দেওয়া উচিত। এবং পরিবার কিন্তু টিকিয়ে রাখে আসলে মহিলারা। তো সেক্ষেত্রে আমাদের যত্নবান হওয়াটা দরকার। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আমরা যেটা অনুরোধ করব যে এই যদি আমরা এরকম, যদিও আমাদের পরিবারে এটা অনেক পরিবারই নাই, কিন্তু সকলেই যদি একসাথে একই রকম খাবার এবং
শুধু খাওয়া না, সকল সুবিধা যদি সমানভাবে ভাগাভাগি করা প্রবৃত্তি তৈরি করতে পারি তাহলে কিন্তু ভালো হবে। কিন্তু আজকের অনুষ্ঠান থেকে যারা শুনছেন সকল মহিলাকে অনুরোধ করব যে আপনি সারের নিশ্চয়ই আরও বেশি অভিজ্ঞতা হবে। আমি যে রোগীদেরকে বলি যে আপনি যদি ভালো থাকেন তাহলে আপনার পরিবার ভালো থাকবে। তাহলে এটা কিন্তু বাপের জন্য প্রযোজ্য নয়, ভাইয়ের জন্য প্রযোজ্য নয়, মার জন্য প্রযোজ্য। তাহলে একটি পরিবারকে ঠিক রাখার জন্য ওই মহিলাকে, ওই মাকে বা ওই ভদ্র মহিলাকে কিন্তু নিজেদেরও একটু যত্নবান হতে হবে, পরিবারের অন্যদেরকেও যত্ন নিতে হবে। ডায়াবেটিসের ক্ষেত্রে যেটি হয় যে যেহেতু আমরা ডায়াবেটিস নিয়ে রোজা রাখার ক্ষেত্রে আলোচনা করছি, এই ক্ষেত্রে না খেয়ে থাকার প্রবণতার কথা যদি বলি মহিলাদের ক্ষেত্রে বেশি। আবার বাংলাদেশে অনেকে ভাবেন যে উনি রমজান মাসে না খেয়ে থেকে ওজন কমাবেন, এটি কিন্তু কোনো গবেষণায় প্রমাণিত হয়নি, বরং ওজন বেড়ে যায়। অর্ধেকের বেশি ডায়াবেটিস না, যে কোনো কারণেই ডায়াবেটিস থাকুক বা না থাকুক, রোজা রাখলে অর্ধেকের বেশি মানুষের কিন্তু ওজন বেড়ে যাচ্ছে। স্যার কিন্তু একটু আগে বলেছেন, আমি আর একটু যদি পরিষ্কার করে বলি যে রোজার সময় সকলকে শারীরিক শ্রম কম করতে বলা হচ্ছে। দিনের বেলা তো না করতে পারলেই ভালো, রাত্রেবেলা কিন্তু খুব বেশি হবে না। কিন্তু আমরা যেভাবে পরিবর্তন করি, কিন্তু বাস্তবতা দেখা গেল উনি কিন্তু হয় আগের সমান খাচ্ছেন বা বেশি খাচ্ছেন। যদি আগের সমানও খান আর আগের থেকে কম পরিশ্রম করেন তাহলে তো ওজন না বাড়ার কোনো সুযোগ নেই, কিন্তু অনেকেই কিন্তু বেশি খাচ্ছেন। তাহলে সেই ক্ষেত্রে কী হবে? আরও বেশি বাড়বে ওজন। কিন্তু মহিলারা এ সময় আরও বেশি ভাবেন যে উনি না খেয়ে থেকে ওজন আরও বেশি কমাবেন, এটি কিন্তু সম্ভব নয়, বরং স্বাস্থ্য ঝুঁকি তৈরি হবে। হাইপারগ্লাইসিমিয়াও যেমন হতে পারে, হাইপোগ্লাইসিমিয়ার সম্ভাবনাও বেড়ে যাবে। তাহলে সকলকেই যত্নবান হতে হবে, বুঝে শুনে কাজ করতে হবে। ডায়াবেটিস থাকলে, ডায়াবেটিস শুধু রোজা নয়, ডায়াবেটিস সকল কিছু কিন্তু বুঝে শুনে সুশিক্ষিত, মানে ডায়াবেটিস এডুকেশন বলছি আমরা যেটা, সেই ডায়াবেটিস এডুকেশনের পরিপ্রেক্ষিতে কিন্তু ওনাকে সিদ্ধান্ত নিতে হবে। খাওয়া না খাওয়া, পরিশ্রম করা না করা, ওষুধ সমন্বয় করা না করা, সবগুলো কিন্তু একটা সুনির্দিষ্ট শিক্ষা ভিত্তিক হবে। তাহলে আমরা আশা করতে পারি যে ওনার স্বাস্থ্য ঝুঁকি কম তৈরি হবে, উনি ভালোভাবে রমজান মাস সমস্যা শেষ করবেন। আরেকটি তথ্য স্যার যদি হাইলাইট করেছে সেটি হলো রোজার আগের ওনার যে শারীরিক অবস্থা ছিল, রোজার মাস শেষে আমরা পরীক্ষা করতে বাধ্য, এই কারণে ওনার আগের মতো কিন্তু অনেক কিছুই থাকবে না। কারো কারো ক্ষেত্রে রক্তের কোলেস্টেরলের উন্নতি হবে, কিন্তু কারো কারো ক্ষেত্রে রক্তের ক্রিয়েটিনিন বেড়ে যাবে, লিভার ফাংশন খারাপ হতে পারে, থাইরয়েডের ওষুধ হতে উল্টাপাল্টা হতে এটি পরিবর্তন হতে পারে। তাহলে এটি কিন্তু আমাকে যদি টেস্ট না করি তাহলে কিন্তু আসলে অবস্থাটা বুঝতে আমরা ব্যর্থ হব। আর অবস্থা বুঝতে ব্যর্থ হলে চিকিৎসাও ব্যাহত হবে। তাহলে রোজার আগে যেমন একবার টেস্ট করে নিতে হবে রোজার প্রস্তুতিমূলকভাবে, রোজার শেষে আবার স্বাভাবিক চিকিৎসা পদ্ধতি ফিরিয়ে আনার জন্য আমাকে অবশ্যই কিছু বায়োকেমিক্যাল টেস্ট, অন্য টেস্ট যেগুলো প্রয়োজন হয় করে নতুন করে ওষুধ সমন্বয় করে নিতে হবে। জি অবশ্যই, অনেক ধন্যবাদ স্যার। আমি আবারও ফিরবো আপনাদের কাছে, আমার আরও একটি বিরতির সময় হয়ে গেছে, বিরতি নিয়ে ফিরছি আমি। বিরতির পর আবারও ফিরলাম স্যার আপনাদের কাছে। শাহজাদা সেলিম স্যার, আপনার কাছে বিরতির আগে শুনছিলাম আসলে নারীদের কিভাবে নিজের প্রতি যত্নশীল হওয়া প্রয়োজন, এবং স্যার বলছিলেন ওষুধ সমন্বয়ের একটি বিষয় আপনি বলছিলেন। স্যার একটু জানতে চাইবো আসলে ডায়াবেটিস রোগীদের মধ্যে আসলে কারা বেশি ঝুঁকিতে রয়েছেন এই রোজার মাসে, বা কাদেরকে আপনি ঝুঁকিপূর্ণ রোগী বলবেন? এটি কিন্তু সারা পৃথিবীতে এখন রিস্ক স্কোরিং করা হচ্ছে, নাম্বার এত 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 রিস্ক এরকম করা হয়েছে। কিন্তু সবচেয়ে বেশি হলো যারা খুব বেশি বয়স্ক, খুব কম বয়স্ক, এরা 70 বছরের পরে মানে একটা আলাদা নতুন করে রিস্ক তৈরি হচ্ছে। কিন্তু আমরা কিন্তু সবাই জানি যে ডায়াবেটিসের রোগীর অন্য আরও অনেকগুলো রোগ এর সাথে সাথে চলে আসে। তার মধ্যে সবচেয়ে বড় ঝুঁকি তৈরি করে কিডনির অবস্থা। তো কিডনি যদি খুব খারাপ থাকে মানে উনি সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন। সেজন্য কিডনির ক্রনিক কিডনি ডিজিজ স্টেজ 3B এবং তার পরবর্তী সময়গুলো মাত্রাতিরিক্ত ঝুঁকি তৈরি করবে। একই সাথে যাদের হৃদরোগের ঝুঁকি আছে, কারণ এখানে ডায়াবেটিসের রোগীতে কিন্তু রক্তের গ্লুকোজ কমে যাওয়ার সম্ভাবনা, যেমন রক্তের গ্লুকোজ কমে যাওয়া আবার হার্ট অ্যাটাকের ঝুঁকিও বাড়ায়। তাহলে সেই ঝুঁকি আছে কিনা সেটা আমাদেরকে বুঝে নিতে হবে। ওনার মানসিক অবস্থা কেমন, যেমন অনেকে খান নাই সেটা মনে নাই, আবার খেয়েছেন সেটাও মনে নাই। তাহলে এই যে বিস্মৃতি, ডিমেনশিয়া, এটাও কিন্তু আমাদের জন্য একটা বড় সমস্যা তৈরি করে। আরেকটি হলো যে চোখের অবস্থা কেমন, কারণ হাইপোগ্লাইসেমিয়া কিন্তু চোখের বাড়তি ঝুঁকি তৈরি করে। তো সেগুলো আছে। আবার অনেকেরই আছে যে কিছু কিছু ওষুধ, যেমন স্টেরয়েড জাতীয় ওষুধ যারা গ্রহণ করতে হচ্ছে, এটা কিন্তু অনেক ক্ষেত্রে জীবন রক্ষাকারী ওষুধ, সেই ক্ষেত্রে কিন্তু ওনার ক্ষেত্রে রোগী রাখা খুব মুশকিল।
হাইপোথাইরয়েড হলে একদিক দিয়ে সুবিধা, কিন্তু হাইপার থাইরয়েডে কিন্তু রক্তের গ্লুকোজ দ্রুত কিন্তু সরবরাহের বাইরে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু রক্তের গ্লুকোজ কমে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। তাহলে আমরা কিন্তু এই আগের যে রোজার আগে যে স্ক্রিনিং করি, ব্যবস্থাপনার আওতায় নিয়ে আসি, তখন কিন্তু এগুলো বুঝে শুনে রোগীদেরকে বোঝাবার চেষ্টা করি যে আপনার বর্তমান অবস্থা এই, আপনার ঝুঁকির অবস্থা এরকম, এই ঝুঁকি নিয়ে রোজা রাখতে গেলে এইভাবে আমরা আগাতে পারি। তারপরেও কিন্তু কিছু সমস্যা হতে পারে, কিন্তু যদি সব ঠিকঠাক মতো গুছিয়ে নিতে পারি সমস্যা কম থাকার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আমরা আবারও অনুরোধ করব, এবার তো রোজা আমরা পার করছি, আগামী বছর রোজা রাখার 3 মাস আগে থেকে রোগীরা ডাক্তারের কাছে যাবেন, আপনার হরমোন বিশেষজ্ঞ আপনাকে গুছিয়ে দিবে। এবং একই সাথে আমি একটি অতিরিক্ত তথ্য যোগ করছি, সেটি খুব আনন্দের ব্যাপার। সারা পৃথিবীতে 15টি গবেষণা প্রকাশিত হয়েছে রোজার সময় ওষুধ খাচ্ছে, SGLT2 ইনহিবিটর। এর মধ্যে 2টি খুব বড় মাত্রার গবেষণা প্রকাশিত হয়েছে, যেটি স্যারের নেতৃত্বে আমরা করেছি এবং খুব ভালো জার্নালে প্রকাশিত হয়েছে, একটি গত বছর এবং একটি 3 দিন আগে। তাহলে এটি কিন্তু রোজার সময় রক্তের গ্লুকোজ ঠিক রেখে অন্য ঝুঁকি, যেগুলো আমরা কিডনি, হার্ট অ্যাটাক, অন্যগুলো ঝুঁকিগুলো বলছি, ওই ঝুঁকিগুলো কমিয়ে রক্তের গ্লুকোজও ঠিক রাখবে এবং পরবর্তী সময়ে সুস্বাস্থ্যের একটা ভিত্তি তৈরি করবে, এরকম গবেষণা কিন্তু আমরা প্রকাশ করেছি। আমরা খুবই আনন্দের সাথে এই তথ্যটা আপনাদেরকে সকলকে দিতে যাচ্ছি। জি, অনেক ধন্যবাদ স্যার এই বিষয়গুলো নিয়ে বলার জন্য। একটু চলে যাব অধ্যাপক ফারুক পাঠান স্যার আপনার কাছে। আমরা আয়োজনের অনেকটাই শেষের দিকে, অনেক কিছু আজকের আলোচনায় উঠে আসলো আপনার এবং সেলিম স্যারের আলোচনার মাধ্যমে, যে ডায়াবেটিস রোগীদের কি কি দিকে চেক রাখা প্রয়োজন, চেক আপে থাকা প্রয়োজন এবং ঝুঁকি কোন জায়গাগুলো রয়েছে বুঝে তাকে এই রোজার সময় চলা উচিত। স্যার একদমই শেষে আপনি যদি একটু বলে দেন আমাদের ডায়াবেটিস রোগী যারা রয়েছে তাদের উদ্দেশ্যে এবং তার পরিবারের লোকদের উদ্দেশ্যে, যে কিভাবে একজন রোগীকে নিয়ে এই রমজান মাসটা সুস্থভাবে রোজা রেখে পালন করা যায়। ধন্যবাদ আপনাকে। আমরা এতক্ষণ যে আলোচনা করলাম, আমাদের উদ্দেশ্য ছিল একটাই, যে রমজানের যারা রোজা রাখবে, যত ঝুঁকি থাকুক না কেন তাদেরকে সাহায্য করা, যেটা হচ্ছে সেফটি রোজা রাখতে পারে। এই বিষয়ে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট পদক্ষেপ হলো, একটা ডায়াবেটিস রোগী যখন রোজা রাখে, যখন আমরা চিকিৎসা করতে যাই, আমাদের চিকিৎসক হিসাবে আমাদের কর্তব্য হলো রোগীকে আগে থেকে প্রস্তুতি নেওয়া। অ্যাটলিস্ট 3-4 মাস আগে থেকে রোগী বলি যে আপনি রোজা রাখতে চাচ্ছেন কি না, আপনি চিন্তা ভাবনা করছেন কি না বা সিদ্ধান্ত নিচ্ছেন কি না, তখন কিন্তু প্রস্তুতি শুরু। না রোজার সময় দিন থেকে না, কমপক্ষে 3 মাস আগে থেকে প্রস্তুতি হবে যে রোগীটা রোজা রাখতে পারবে কি না, তার ঝুঁকি কতটুকু আছে, এই ঝুঁকি মাথায় রেখে আমি ওষুধপত্র, খাওয়া দাওয়া, চলাফেরা, এভরিথিং যে স্টেপগুলি, পদক্ষেপগুলি আছে রোজা রাখার জন্য এবং আমার রক্তের শর্করা ঠিক রাখার জন্য এবং সেফ রাখার জন্য, এইগুলিকে পুঙ্খানুপুঙ্খভাবে রোগীকে বলা ডিটেলস এডুকেশন প্রোগ্রাম। সেটা খাওয়া দাওয়া আসবে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি আসবে, ফ্লুইড, ইলেকট্রোলাইট, পানিগুলো আসবে, তারপর ব্লাড সুগারকে মনিটরিং করবে, ওষুধপত্র কীভাবে বিন্যাস করবে, কখন রোজা ভাঙবে, কেমন, এই যে প্রত্যেকটা জিনিস রোগীদের আমি বিশদভাবে একটা বা একটা স্ট্রাকচার ওয়েতে যদি তাকে আমি এডুকেট করি, ডেফিনেটলি হাই রিস্ক রোগী থাকা সত্ত্বেও সে সুন্দরভাবে রোজা রাখতে পারবে। সো আমার অনুরোধ হলো, যারা ডায়াবেটিস রোগী আগামীবার রোজা রাখতে চাচ্ছেন, যারা এইবার রোজাতে আপনি এডুকেশন প্রোগ্রামে যাননি, আমি আশা করছি আপনারা সবাই পরবর্তী রোজাতে যা আপনার আল্লাহ হায়াত রাখে, তা আপনি কমপক্ষে 3 মাস আগের থেকে ডাক্তার সাহেব পরামর্শ নেবেন যে আমি আগামী রোজাটাকে আরও ভালোভাবে রাখতে চাই, আরও সেফলি রাখতে চাই, আমার সুগার ঠিক থাকে, কোনো প্রবলেম না হয়। আমি আগে থেকে স্যার কথা বলে তার পরীক্ষা নিরীক্ষা করে সেভাবে স্যারের যেভাবে স্ট্রাকচার এডুকেশন প্রোগ্রাম দিবেন আমি মেনে চলতে চেষ্টা করব, তাহলেই আমার পরবর্তী রোজাটা আমার আরও ভালো কাটবে। অর্থাৎ মানে হলো যে কোনো রোজার রিস্ক কমানো, যে ঝুঁকি যেগুলো বলতে চাচ্ছি আমরা, যেটা এতদিন বলে আসছে সবাই যে ডায়াবেটিস রোগী রোজা রাখতে পারবে না, এটা কখনো সত্য জিনিস নয়। অবশ্যই ডায়াবেটিস রোগী রোজা রাখতে পারবে, আমরা অবশ্যই তাকে সম্মান করব, তাকে হেল্প করতে গেলে যাতে ঝুঁকিপূর্ণভাবে ঝুঁকি বাদ দিয়ে সেটা রোজা রাখতে পারে, তাকে এডুকেশন প্রোগ্রামটাকে আমি হাইলাইট করছি। প্রতিবারই একই কথা বলছি যে এডুকেশন একমাত্র উপায় সুন্দরভাবে রোজা রাখার। জি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডাক্তার ফারুক পাঠান স্যার। আমরা আয়োজনের একদমই শেষে আপনাদের দুজনকে এবং ডাক্তার শাহজাদা সেলিম স্যার আপনাদের ব্যস্ততম সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো সবার উদ্দেশ্যে দেওয়ার জন্য ধন্যবাদ। জি অবশ্যই।
দর্শক, বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি এবং এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে আরোগ্য নিকেতন হরমোন বার্তার আজকের আয়োজনের একদমই শেষে চলে এসেছি। আমরা এই রমজান মাসে আমাদের যে ডায়াবেটিস রোগীরা রয়েছেন তারা কিভাবে নিয়মকানুন মেনে সুন্দরভাবে রোজাটি পালন করবেন এবং তাদের ঝুঁকিগুলো এড়িয়ে যেতে পারবেন, চেক আপে থাকবেন, সেই বিষয়গুলো জেনে নিলাম আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে। আশা করি সবাই অনেক উপকৃত হয়েছেন। সবার সুস্থতা কামনায় আজকে এখান থেকে বিদায় নিচ্ছি।